অটোওয়ালার ভাড়া চুকিয়ে পূর্ণতাকে কোলে নিয়ে আনিশার পিছু পিছু গেল। আনিশা ওদের ছোট ঘরের দিকে চুপিসারে নিয়ে যাচ্ছে। উঠোন অন্ধকার, বড় ঘরের সব দরজা লাগানো, কাজেই মধ্যরাতে কেউ উঠবেও না। আনিশা ছোট ঘরের দরজা খুলে ভেতরে আসতে বলল। পূর্ব পূর্ণতাকে নিয়ে ভেতরে ঢুকলে আনিশা দরজা লাগিয়ে ছোট বারান্দা পেরিয়ে কোণার রুমটায় ঢুকে। রুমে একটা চৌকি বিছানো, পাশে জানালা খোলা। রুমে কোনো আহামরি জিনিসপত্র নেই, তবে একটা ঘুরে খাওয়া আলমারি ছাড়া। পূর্ণতাকে চৌকিতে শুইয়ে নিজেও পা তুলে বসলো পূর্ব। আনিশা ততক্ষণে পূর্ণতার কাপড় এনে ফেলেছে। পূর্ব পা ফেলে দরজার দিকে এগোতেই পেছন থেকে আনিশা বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ? বসো এখানে, তুমি কোথাও যাবে না। পূর্ব মাথা ঘুরিয়ে একবার আনিশার হাতের দিকে আর একবার পূর্ণতার মায়াবী মুখটার দিকে তাকিয়ে বলল, মাথার মধ্যে বুদ্ধি বলতে বুদ্ধি নেই? ওর কাপড় বদলাবি, আমাকে কিভাবে বসতে বলিস ইডিয়েট? কাজ শেষ, আমি বাড়ি যাচ্ছি। বিকেলে আমাদের বাড়িতে দাওয়াত, বরকে আঁচলে বেঁধে চলে আসিস। গেলাম। পূর্ব পা ফেলে উঠোন পেরিয়ে যেতেই হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তানিয়া কানে হেডফোন গুঁজে বিরাট বড় চোখ করে চোয়াল ঝুলিয়ে তাকিয়ে আছে। পূর্ব উপরের দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে পাশ কাটিয়ে চলে গেল তানিয়ার। যেতেই তানিয়া মোহিত কণ্ঠের ঘোর লাগা ফিসফিসানি, কি হার্ট রে, জাস্ট ফাটাফাটি। পূর্ব সেটা শুনতে পেয়ে ভ্রু কুচকালো, কিন্তু পাল্টা জবাব দিয়ে শুধু শুধু ঝামেলা আমদানি করতে ইচ্ছে করল না। তানিয়া ছোট ঘর তথা টিনের ঘরের দরজা খোলা দেখে কিছুটা সন্দেহ জাগলো। দাওয়াতে আসা এই সুন্দর ছেলেটা এত রাতে ওদের আঙ্গিনায় কিভাবে? মাথা খেলে গেল তানিয়ার। চুপি চুপি দরজা ঠেলে আবিষ্কার করলো কোনার রুমের দরজার নিচ দিয়ে হলুদ আলো আসছে। নির্ঘাত এই রুমে কেউ আছে। তানিয়া খুবই সাহসী, ভূত টুতের ভয় তো কাবু করেই না। চোর ডাকাত এলেও জুতা হাতে এলো পাথারি শুরু করে দেয়। সে ধাক্কা মেরে দরজা খুললে আনিশা হকচকিয়ে যায় রীতিমতো। তানিয়া চমকে বলে উঠল, তুমি? আনিশাও সঙ্গে সঙ্গে একই টাইমে বলে উঠল, তুই? আনিশা বুকে থুতু দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, দরজা লাগিয়ে আয় বেকুব, ভয় পাইয়ে দিয়েছিস। তানিয়া কথা মতো দরজা লাগিয়ে আনিশার পাশে চৌকিতে উঠে বসলো। পূর্ণতার গা ভেজা দেখে ভ্রুকুচকে বলে উঠল, আনিশা আপু, এই কি সর্বনাশ হয়েছে? পূর্ণতার শরীর ভেজে কিভাবে? আনিশা তানিয়ার মাথায় চারটি মেরে বলল, পাড়াপড়শি ডাকতে চাস নাকি? আস্তে কথা বলতে পারিস না? পূর্ণতা পানিতে পড়ে গেছিল, কাপড় বদলাচ্ছি। আগে বল, বাড়িতে ওকে বা আমাকে নিয়ে কিছু হয়েছে? তানিয়ার মুখটা চরমভাবে বিগড়ে গেল শেষোক্ত প্রশ্নটা শুনে। আনিশা উত্তরের আশায় তাকিয়ে আছে দেখে বিরক্তি নিয়ে বলল, তোমার জামাইকে বলবা আমার হাতে ভালো মানুষের মতো 1000 টাকা ফেলতে, না দিলে তোমার নিউজ যেন থালায় পিঠে বলবো। আচ্ছা বলবো, 1 না 2000 টাকা দিতে বলবো। প্লিজ বল, বাড়িতে কিছু হয়েছে? না আপু, ওয়াকিল ভাইয়ের ফোন বাথরুমে পড়ে গিয়েছিল, এই নিয়ে কি এলাহি কাণ্ড। পরে পূর্ণতাকে পাই না করে যখন শোরগোল হলো, আমি যে বলে দিয়েছি পূর্ণতার পাশের বাড়ি আলাউদ্দিন চাচার ওখানে বাথরুমে গেছে, ব্যাস, আর কিছু হয়নি। সব আমি সামলিয়েছি। আমি শিওর ছিলাম তুমি আর পূর্ণতা মেবি একসাথে আছো। দেখছো, ওটাই হয়েছে। দোলাভাই তো ঘুমে নাক ডাকছে আপু, তুমি যে পাশে নেই তা তো হয়তো বেচারা জানেই না। আল্লাহ, বড় বাঁচান বাঁচলাম। দিহানকে ঘুমের ওষুধ খাইয়েছি, ও উঠবে না। আনিশা আপু, তুমি কিন্তু প্রমিস করছো ফিরে আসলে আমাকে সব সত্য বলবা। এখন বলো, কোথায় গিয়েছিলে? কার সাথে জরুরি সাক্ষাৎ ছিল? পূর্ণতা পানিতে কিভাবে পড়ছে? আনিশা পূর্ণতার জামা চেঞ্জ করতে করতে তানিয়াকে সব বলে দিল। তানিয়া প্রথমে হতভম্ব হলেও এখন ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়েছে। পূর্ণতার গায়ে কাঁথা টেনে দিয়ে আনিশা ও তানিয়া কল পাড়ে চলে গেল। আনিশা টুলে বসে পা ধুচ্ছে আর তানিয়া কল চেপে দিচ্ছে। আপু, পূর্ব কি তোর উপর ক্রাশ ছিল? পূর্ব কি? ভাইয়া বল, সে তোর থেকে অনেক বড়। আচ্ছা, এখন বলো। আমি ওর উপর ক্রাশ ছিলাম, ও তো আমাকে পাত্তাই দিত না। ভার্সিটিতে যতগুলো মেয়ে ছিল সবাই ডরে পূর্বকে আড়াল থেকে দেখতো, কিন্তু সামনে গিয়ে কিচ্ছু বলার সাহস পেত না। জানি কিছু বলে এক কানে কম শোনা লাগবে। আমি প্রথম যে কিনা সবার সামনে ওকে প্রস্তাব দিয়েছি। আজও দেখ আমার চর মেরেছে। ওর তো একটা নিকাম্মেও দিয়েছিলাম, ইস্ট ইন্ডিয়া ব্রিটিশদের কোম্পানির নামে। শুনতে পেরে সে কি চর লেকচার অ্যান্ড করতে পারিনি চরের গাল নিয়ে। কি বিপজ্জনক বলে রে আপু। এই জন্যই বলি তুই আর পূর্ণতার সাবধানে থাক।
ও যে রাগী মানুষ, জীবনেও হাসছে কিনা সন্দেহ। আন্টি ওকে পেটে ধরে ইচ্ছা মতো ঝাল খেয়েছে সম্ভবত। কোনো ছেলে এরকম বোম্বা মরিচের মতো তিরিঙ্গি হয়, কিন্তু ওর মনটা পিওর, খাঁটি মন বলতে পারিস। ছোট্ট বাচ্চা দেখলে নিজেই বাচ্চা হয়ে যায়। আপু তুই তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি দিহান ভাইয়ার কাছ থেকে বাবুর উদ্ধার কর, আর ওই বাবুটা পূর্ব ভাইয়ার কোলে দিয়ে নিজেও একটা ফিডার মুখে নিয়ে বসে যাস। দারুণ না আইডিয়াটা? আনিশা আহত বাঘিনীর মতো তাকালো। ইচ্ছে করছে হাত ঘুরিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এক ঘা বসিয়ে দিতে। পূর্ণতা ও তানিয়া সমবয়সী হলেও তানিয়ার মাথায় যে ভুলবশত ঘিলুর পরিবর্তে গোবর আছে সেটা পরিষ্কার বোঝা গেল। এমন বোকা বোকা কথার কোনো মানে হয়? দুপুর পড়তে শুরু করেছে। বাড়িতে আজ আনিশার বরকে দেখতে দূর দূরান্ত থেকে ঝাঁক ঝাঁক আত্মীয় স্বজন এসেছে। উঠোনে পাটি বিছিয়েও জায়গা হয়নি এত মানুষ। বড় ঘরে সর্বত্র হই হল্লা, মহিলাদের হাসি ঠাট্টা, পুরুষদের আমোদিত বার্তা, ছোট ছোট বাচ্চাদের হই হই চিল্লাচিল্লি, সব মিলিয়ে এক হুলস্থুল পরিবেশ। ছোট ঘরের সবচেয়ে মার্জিত রুম হলো কোনার রুমের আগেরটা। সেই রুমে নতুন জামাই দিহানকে ঘিরে তানিয়া, পূর্ণতা, ওয়াকিল, সুহাসের ফুর্তির কলরব। দিহান দেখতে মাশাআল্লাহ সুন্দর, গায়ের রং চাপা, মুখের গড়ন সুন্দর, গালে ছোট ছোট দাড়ি, চোখের কেন্দ্রবিন্দু বাদামি। খুবই শৌখিন প্রিয় মানুষ হলেও রসিকতায় প্রাণবন্ত এবং মিশুক প্রকৃতির। আনিশা অনেকক্ষণ পর হাতে 5টা শপিং ব্যাগ নিয়ে ঢুকলো। সেগুলো টি টেবিলের উপর রাখতেই বলে উঠল, বাবা তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি, এগুলো পরে নিও। ওয়াকিল বাবা তোকে ডেকেছে, যা। পূর্ণতা, তানিয়া তোরা এখন চল আমার সাথে, দিহানকে একটু রেস্ট নিতে দে। দিহান হাসি মুখে বলে উঠল, নতুন বরদের বিয়ের 6 মাস পর্যন্ত রেস্ট নেওয়া হয় না, বুঝলে? পূর্ণতা, তানিয়া তোমরা যাচ্ছ কেন? বসো তো, আড্ডা দিচ্ছি। আবার কবে না কবে ছুটি পাই জানি না। মেরিনের জব তো মামা বাড়ি আবদার মজদুর করে না, কি যে কষ্ট। পূর্ণতা নিজের শপিং ব্যাগটা তুলে বলল, ভাইয়া 6 মাস তো পেয়েছেন, চিন্তা কিসের? আমাদের আড্ডা তো রদ করছি না, এখন একটু রেস্ট করুন, আমরা রেডি হয়ে আসছি। আনিশা দরজার কাছে চলে যেতেই বলে উঠল, শোন, তোরা দুইটা সাজুগুজু করতে যে যদি ঘন্টার পর ঘন্টা লাগে, আমি খুন্তি দিয়ে পেটাবো। চটপট শাড়ি পরে চুল আছড়ে বেরোবি। ওয়াসিফ বাড়িতে দাওয়াত, নাওয়ানা ভাই কিন্তু দেরি সহ্য করবে না। আনিশাপুর আজ্ঞাপত্র পেয়ে আমরা রেডি হয়ে চলে গেলাম। মানুষ যা পারে না তাকদির তাকে দিয়ে সেটাই বারবার করায়। আমি শাড়ি পরতে পারি না, আমাকে এখন শাড়ি পরতে হচ্ছে। বিরক্ত লাগে শাড়ির গেটআপটা। কেন যে মেয়েরা শাড়ি পরা পছন্দ করে? আনিশাপু খুব দক্ষতার সাথে আমাকে আর তানিয়াকে শাড়ি পরিয়ে দিলেন, তাও আবার বাঙালি স্টাইলে। এ আরেক ঝামেলা। ব্লাউজের গলা দেখে ইয়া বড়, পিঠ বেরিয়ে থাকে মাছের মুখের মতো। আমি পিঠে পাতলা চাদর টেনে নিয়েছি যাতে কিছু পরিদৃষ্ট না হয়। চুলে ডান দিকে সিঁথি তুলে এক গোছা চুল সামনে ফেলে বাকি চুল পিঠের উপর ছেড়েছি। তানিয়া কি কে যে মাখলো নামও জানি না। চোখের নিচে ফাউন্ডেশন মতো কি যেন দিয়ে ব্লেন্ড করলো, আরো হ্যানত্যান জিনিস দিয়ে মুখে কৃত্রিম সৌন্দর্য আনলো। আমি ছোটে স্ট্রবেরি পিঙ্ক লিপস্টিক লাগিয়ে সাজ কমপ্লিট করে বাইরে চলে গেলাম। তানিয়া আসতে রাস্তার ধারে অপেক্ষারত অটোরিকশায় উঠে বসলাম। টোটাল 3টে অটো, একটার পিছে আরেকটা চলছে। প্রথমটায় নানা ভাই সহ পুরুষরা, দ্বিতীয়টায় আনিশা আপু ও দিহান ভাইয়া, তৃতীয়টায় আমরা ভাই বোনগুলা। মহিলারা কেউ আসেনি। দুপাশে টিনের ঘর, সারি সারি গাছ। গ্রামের চাষ করা জমিগুলোকে পাশ হাঁটিয়ে অটো থামলো একটা সরু পথের মাথায়। আমরা সবাই সরু পথ দিয়ে মস্ত এক বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। বারান্দায় বসা ছিলেন ওয়াসিফ মুসা ও ওনার সহধর্মিনী। আমাদের দেখে সাদরে ভেতরে নিয়ে বসালেন। আমি চোখ ঘুরিয়ে রুমটা দেখছি। কি সুন্দর পরিপাটি তরিপায় সজ্জিত। রুমের কোণাগুলিতে চারা গাছ সহ টব, আলমারি, শোকেজ, আলনা পরপর সাজানো। তানিয়া আমার পাশে বসে কানের কাছে বলে উঠল, পূর্ণতা চল না ওই বাড়ির বড় নাতিকে দেখে আসি। ওই যে মেরুন পাঞ্জাবি ছেলেটা, যা চোস রে, কাল তো তোর সাথে কি ছিল। আমি চমকে তানিয়ার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালাম। তানিয়া তাহলে জানে? আমি স্বর নিচু করে বললাম, তুই জানিস কি করে? হঠাৎ পেছন থেকে কেউ এত জোরে কিল মারলো। আমি বাজ খাই গলায় ভয়াবহ কিছু বলবো, তার আগেই দেখি ওয়াকিল ভাই আমাদের দিকে তাকিয়ে বললেন, তোরা ফিসফিস করবি, বাইরে যা। এখানে এমন উগ্র স্বভাব দেখাচ্ছিস কেন? বড়রা বসে আছে দেখিস না? ব্যর্থ মিসগুলা। আমি আর তানিয়া বাড়ি দেখার নাম করে বাইরে বেরিয়ে গেলাম। তানিয়ার যে কি খুশি, পারে না শাড়ি ধরে বড় লোকের বেটেলো গানে নাচ দিয়ে ফেলে। আমি ভাবছি বাড়ি এত ঠান্ডা ঠান্ডা কেন?
ওই শয়তানগুলো কি নেই? ফুয়াদদের খুঁজছো? ওরা নেই, মধুতিলাই ঘুরতে গিয়েছে। একটা মেয়েলি কণ্ঠস্বর পেয়ে তানিয়া আমার হাত চেপে ধরলো। আমি তানিয়াকে শান্ত থাকতে বলে একসাথে দুজন পিছে ঘুরে তাকালাম। এই মেয়েটাকে ওদের সাথে দেখেছি, নামটা মনে পড়ছে না। আমাদের কাচুমাচু করতে দেখে মেয়েটা এক পা এগিয়ে বলে উঠলো, পূর্ণতা, আমাকে চিনতে পেরেছো? আমি পূর্বিকা। আমি ঠোক গেলে ঠোঁটে অনিচ্ছুক হাসি ঝুলিয়ে বললাম, হ্যাঁ এখন চিনেছি। বেশ, তো কেমন আছো? বাহ, তোমাকে তো মিষ্টি লাগছে। তখনকার সাথে এই পূর্ণতাকে চেনাই যাচ্ছে না। কি সুন্দর লাগছে তোমায়। আসো, ওদিকে আসো, এখানে দাদুরা থাকুক। তানিয়া বাচ্চাদের মতো আমার হাত ধরে হাঁটতে লাগলো। পূর্বিকা আপু সামনে হাঁটছে, আমরা দুজন পেছনে। উনি দরজা খুলে ভেতরে বসতে বলে জানালার পর্দা সরিয়ে দিলেন। দুপুরের তীক্ষ্ণ ঝাঁঝালো রোদ এসে রুমটাকে আলোকিত করে দিল। আপু বিছানায় বসে কোলে বালিশ নিয়ে আমাদের দিকেও বালিশ বাড়িয়ে বলেন, ইস, লজ্জা করো না, পা তুলে বসো। না বালিশ, শাড়ি নষ্ট হলে আমি আছি, টেনশন নেই। পূর্বিকা আপু খুবই মিশুক। উনি এত সুন্দর সুন্দর কথা বলে যে চুপচাপ শুধু শুনতে ইচ্ছা করে। কথার ছলে ছলে রসিকতাও করেন বেশ। আপুও নাকি বিবাহিত, কিন্তু কাবিন হয়েছে শুধু। সব বিষয়ে কথাবার্তা বলতেই তানিয়াও এখন চুটিয়ে আড্ডা জমিয়ে দিয়েছে। হাসি তামাশা উৎফুল্লতা সব মেতে উঠলো জমজমাট আড্ডাবাজিতে। আমাদের হাসাহাসির শব্দে হঠাৎ কেউ ধপধপ করে এগিয়ে এসে বাজখাই গলায় বলে উঠলো, এটা কি বাড়ি নাকি চিড়িয়াখানা? মাছের বাজারের মতো হই হুল্লোড় শুরু করেছে। কমন সেন্সটুকু নেই ওদের বাড়িতে এসে। এটুকু বলতে উনি থেমে গেলেন আমার দিকে তাকিয়ে। আমি পূর্বিকাপুর দিকে এক পলক তাকিয়ে ওনার দিকে তাকালাম। এক গাদা এলোমেলো চুলে, কপাল ঢেকে আছে, হাতে আইপ্যাড, গায়ে ডার্ক ব্লু টি শার্ট, নাইক লোগো ট্রাউজার, চোখে মুখে তপ্দা লাগার ভঙ্গি। তানিয়া আমার কোণে গোতা মেরে বলল, দেখছিস পরে কিলিং লুক। এভাবে যে সামনে আসলো আমার তো মাথায় আগুন ধরিয়ে দিল রে। রাতে ঘুম হারাম শেষ। পূর্ণতা, তামিনের সাথে ব্রেকআপ, শিওর ব্রেকআপ, আজ থেকে ব্রেকআপ। পূর্বিকা আপুর কথায় সন্ধে ফিরে পেলাম আমরা। বাড়িতে কুটুম আসলে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? এগুলো ম্যানার্স? পূর্ব ভাই হতবিম্বল ভঙ্গিতে একবার আমার দিকে তো আরেকবার আপুর দিকে জবাব দিয়ে ছুতো খুঁজছেন। শেষে আমতা আমতা করে বলে উঠলেন, আমি সরি, আমার শরীরটা ভালো না, জানিসই তো। চিল্লাচিল্লি শুনে রেগে গিয়েছিলাম, সরি। পূর্বিকা আপু সরি ওয়ার্ড শোনার পরেই চুপ। তানি এখনো পূর্ব ভাইকে দেখে যাচ্ছে। আমি বিছানার দিকে দৃষ্টি রাখতেই হঠাৎ আরেক দফা শোনা গেল, আপনি গেস্টদের খালি মুখে বসিয়ে রাখবি? যা, চাটা নিয়ে আয়। হাই রে, দিন দিন সব ভুলে যাচ্ছি। এই তোমরা বসো, আমি আসছি। পূর্ব ভাই ডেভিল মার্কা হাসি দিলেন কেন বুঝলাম না। হঠাৎ উনি ভেতরে আসতে আসতে বললেন, এই যে পাশেটা, কমলা শাড়ি, এভাবে কুদৃষ্টিতে তাকিয়ে আছো কেন? আমি যদি এখন তোমাকে ওভাবে ঘুরঘুর করে দেখি, তোমার কেমন লাগবে? ভালো লাগবে। সাথে সাথে জিভ কাটলো তানিয়া। মাথা ঝড়ের স্পিডে ডানে বামে ঝাঁকিয়ে বলল, না মানে ভালো লাগবে না, খারাপ লাগবে। পূর্ব ভাই বিছানার কাছে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়েছেন কিনা জানি না। আমি মাথা নিচু করে বিছানার উপর ফুলের প্রিন্ট গুনছি। হঠাৎ উনি হালকা কেশে গলা খাকারি দিয়ে বললেন, আচ্ছা কমলা শাড়ি, তোমার নাম কি? তানিয়া খুশিতে জবাব দিল, তানিয়া ইভরাত। আচ্ছা তানিয়া, তুমি যে মোস্ট বিউটিফুল গার্ল সেটা জানো? ইয়া আল্লাহ, সত্যি? ইয়েস, 3 সত্যি। আমার না বহুদিনের শখ, মোস্ট বিউটিফুল মেয়ের হাত থেকে এক কাপ কফি খাবো। কফিটা মিষ্টি হবে না, তিতা স্বাদ থাকবে। কফিটা খাওয়ার এত ইচ্ছে যে। মাঝপথে থামিয়ে তানিয়া লাফিয়ে বলে উঠল, আমি কি আপনাকে এক কাপ কফি খাওয়াতে পারি? অফকোর্স, কি সৌভাগ্য। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। তানিয়া প্লিজ যাস না, যাস না। মনের মধ্যে চিৎকার করে বলছি, কিন্তু তানিয়া শুনলো না। এখন কি হবে মাবুদ? উনি কি কালকের জন্য আমাকে উড়াধরা মারবেন? কাল তো ইচ্ছা করে পানিতে পড়িনি, আপুর জন্য হয়েছিল। বিপদ থেকে বাঁচার দোয়া পড়ছি, দোয়া ইউনুস। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে আটকে পড়েন, তখন উনিও ওই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য উক্ত দোয়াটা পড়েছিলেন। আল্লাহ পাক ওনাকে উদ্ধার করলেও আমাকে এখন উদ্ধার করবেন কিনা জানি না। আমি খিচ মেরে দোয়া জপে যাচ্ছি। হঠাৎ উনি চিৎকার করে বললেন, পুনো, তেলাপোকা, তোমার শাড়িতে তেলাপোকা।
আমার আত্মা যেন সাথে নেই। চিৎকার দেওয়ার আগেই আমি লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ি। গায়ের চাদর সরিয়ে ছাড়া দিচ্ছি। শাড়ির ভাঁজে ভাঁজে ঝাড়া দিতেই উনি বলে উঠলেন, না না, ওই যে তেলাপোকাটা। এই তুমি আমার সাথে চলো। উনি আমার হাত ধরে রুম থেকে বের করে দুটো ঘর ওভারটেক করে অন্য রুমে নিয়ে গেলেন। আমি হাতের চাদরটা ঝাপটানি দিচ্ছি। চুল ছাড়া দিতে দেখি উনি আমার সামনে দণ্ডায়মান। বুকটা ধক করে উঠলো। ওনাকে স্বাভাবিক লাগছে কেন? মাথা পেছনে ঘুরিয়ে দেখি দরজার দুটো সিটকেনি লাগিয়ে দিয়েছে। আমি ঠোক গিলে আস্তে আস্তে মাথার সামনে ঘোরাতেই দেখি উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমি সুযোগ বুঝে দৌড়াতে যাব, শাড়িতে পা আটকে উষ্টা খেয়ে শাড়ির ভাঁজ নষ্ট হলো। পূর্ব ভাই আমার অবস্থা দেখে উপরে ঠোঁট দিয়ে নিচে ঠোঁট চেপে হাসছেন। অলক্ষণে পোশাক, আমি জীবনেও শাড়ি পরবো না। যতবারই পরেছি ততবারই বিপদের মধ্যে ফেসেছি। গতবার শুনছেন রাস্তায়, আজ পূর্ব দিগন্তে রাস্তা নাই। উনি এগোতে এগোতে আমার পেছনে যাওয়ার রাস্তা খতম করে দিলেন। পেছনে কি আছে জানি না, পিঠের ডলায় বুঝলাম দেয়াল টাইপ শক্ত কিছু। হঠাৎ উনি দূরত্ব আরো সংকোচন করে বলে উঠলেন, পেছনে ভাঙা আয়না, সরে এসো। আয়নার ভাঙা টুকরো শরীরে ঢুকে পড়বে। আমি কথা শুনে ভয়ের ক্রোশে আরো পিছিয়ে গেলাম। অমনি পিঠে ঢুকে গেল কাজ। আমি চোখ খেচে ওহ করলে উনি হাত টেনে দিয়ে ওনার দিকে ঘুরিয়ে ফেলেন। রাগান্বিত সুরে বলে উঠলেন, কথা বললে কানে যায় না? বারবার বলছি পেছাতে না, তাও পেছালে। আমাকে এত ভয় পাও কেন? আমি কি খেয়ে ফেলবো? আমি কি রাক্ষস নাকি ভ্যাম্পায়ার? উনি রাগী গলায় ফোঁস করে পিঠের কাছে থেকে সরিয়ে চুল সামনে ঠেলে দিলেন। আমি তীব্র ব্যথায় দাঁত খিচ মেরে শক্ত হয়ে আছি। উনি শান্ত কণ্ঠে কাছেনো ভঙ্গিতে বললেন, জাস্ট একটু শক্ত হও পূর্ণ, আমি এক্ষুনি কাছের টুকরোটা বের করছি। পূর্ব জানালার বাইরে রক্ত মাখা কাঁচ টুকরা ছুঁড়ে পূর্ণতার ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিতেই পূর্ণতা হাত মুখ খিচুনি দিয়ে দাঁড়িয়ে রইল। রাগের বসে আয়নায় মোবাইলটা না ছুড়লে তোমার এত কষ্ট হতো না। সরি, আগে জানলে ছুঁড়ে মার। পূর্ণতার কান যেন তপ্তা লেগে আছে। পূর্বের কোনো কথাই সে কান দিয়ে ঢুকাচ্ছে না। পূর্বের আলতো আঙুলের প্রতিটা স্পর্শ ছাকড়া করে দিচ্ছে ওর বুকে। পূর্ণতার শরীর ছিমছিম করে উঠছে ক্ষণে ক্ষণে। পূর্ব তুলোয় হাত মুছে পূর্ণতার পিঠে একটি ছোট্ট তিলের আবিষ্কার করলো। আশ্চর্যের মতো টানছে জিনিসটা। পূর্ব মৃদু হেসে পূর্ণতার তিলের উপর হাত রাখতেই পূর্ণতা শিওরে উঠে চোখ কুচকে তোতলাতে বলল, ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। আমি আর কখনো পানিতে পড়বো না। আমাকে মারবেন না প্লিজ। আপনার চর খেয়ে বধির হওয়ার ইচ্ছে বা শখ কোনোটাই আমার নেই। পূর্ব ভেবাচেকা খেয়ে গেল। পূর্ণতা কালকের বিষয় নিয়ে বিড়বিড় করছে কেন? এই পাগলি ভেবেছে আমি কালকের জন্য ওকে মারবো। ও কি পানিতে ইচ্ছে করে পড়েছে যে মারতে যাব? আমাকে এত ভয় পায় কেন? ড্যাম। পূর্ব পূর্ণতাকে নিচের দিকে ঘুরিয়ে ওর ভয়ার্থ মুখ পানে তাকাতেই ঘোর লেগে যায় দৃষ্টিতে। অসহ্য লাগছে, অসহ্য। এখনই কিছু করে ফেলতে ইচ্ছে করছে। শাড়ি? এই মেয়ে শাড়ি পেঁচিয়েছে কেন? শাড়ি পরলে এমনিই মাথায় আগুন ধরে যায়। পূর্বের মধ্যে একরাশ চাপা উত্তেজনা বাড়তে লাগলো। নিজেকে কন্ট্রোল করতে চেয়ে আউট অফ কন্ট্রোলে উপনীত হয়ে পূর্ব পূর্ণতার কোমর পেঁচিয়ে এক টান দিয়ে নিজের দিকে আনতেই পূর্ণতা রীতিমতো কই মাছের মতো কাঁপাকাঁপি ভঙ্গিতে রণাঙ্গন শুরু করে দিয়েছে। পূর্ব পূর্ণতার গলায় হাত রেখে গালে নাক ঘষতেই পূর্ণতা আরও তীব্রতায় ওকে দূরে ঠেলতে লাগলো। পূর্ব নিয়ন্ত্রণহীন হয়ে আবেগপূর্ণে বশীভূত হয়ে পূর্ণতার গালে গাল ঘষছে। পূর্ণতা ভয়ে উদ্বিগ্ন হয়ে ফুপিয়ে কেঁদে দিলে সাথে সাথে পূর্ণতার মুখ চেপে নিচু স্বরে বলে ওঠে পূর্ব, চুপ চুপ, কি সাংঘাতিক, কাঁদছো কেন? চুপ করো পূর্ণ, কেউ শুনে ফেলবে। পূর্ব ওকে ছেড়ে দিতেই পূর্ণতা ছো মেরে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে বাইরে পালালো। পূর্ব দৌড় দিতে যেও দিল না, পা থামিয়ে ফেললো। ধ্যাৎ ধ্যাৎ, কি করে ফেললাম? ওকে ছুঁয়ে শিট, ওর গালে গাল। ও মাই গড, কি করলি পূর্ব? ও আনিশার কাজিন। ইয়াক, এখন যদি আনিশা এই ব্যাপারে কোনো জানতে পারে, ড্যাম ইট। বাকরুদ্ধ হয়ে ফ্লোরে বসে বিছানায় পিঠ লেগে সামনে লম্বা পা ছড়িয়ে থম মেরে বসে আছি। চোখ থেকে থেমে থেমে পানি পড়ছে। দরজায় দফায় দফায় করা পড়লেও খুলিনি। বলেছি শরীর খারাপ, আমি ঘুমাবো। বাড়িতে প্রচুর মেহমান গিজগিজ করা সত্ত্বেও কেউ আমাকে বিরক্ত করেনি। একটু দূরে সদ্য পুড়িয়ে ফেলা আপোষ দেয়া শাড়িটা থেকে উৎকট পোড়া গন্ধ আসছে। এই গন্ধ বাহিরে গিয়েছে কিনা জানি না। পূর্ব ভাইয়ের এক একটা দৃশ্য চোখের সামনে কেমন পরিষ্কার হয়ে ভাসছে। আমি চোখ বন্ধ করতে পারি না। ড্রেস চেঞ্জ করতেও প্রচুর ভয় লেগেছে। এই বোধ হয় পূর্ব ভাই দেখছে। ঘুমাতেও পারছি না আমি, দ্বিধাপূর্ণে। মরে যেতে ইচ্ছে করছে।
রুম ঘুটঘুটে অন্ধকার, চোখের সামনে হাত আনলেও দেখা যাবে না এমন করুণ আধার। সন্ধ্যার পর রাতের বাতি জ্বালাইনি, শরীরের ভেতর ন্যূনতম শক্তি পাইনি। শাড়িটা আমার জন্য অশুভকর, অগ্নিগর্ভে ভস্ম করে দিয়েছি। আচ্ছা, কারো সরলতার সুযোগ এইভাবে নেওয়া উচিত? কে ওনাকে অনুমতি দিয়েছিল আমাকে ওভাবে ছোঁয়ার? ওনার জন্য ওটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও আমার জন্য ছিল ভয়াবহ আকার। আমার প্রথম সম্পর্ক ছিল সিয়াম আহমেদ নামের এক অতি সরল ছেলের সাথে, যে ছিল আমার কলেজ লাইফের প্রথম প্রেম। নতুন নতুন অনুভূতির কারিগর হিসেবে তার সাথে বাঁধতে চেয়েছিলাম ঘর, কিন্তু সে চেয়েছে দেহ। আমি প্রেমের নামে পেয়েছি ধোঁকা, সম্পর্ক রাখিনি, বাদ দিয়েছি। নিজের দেহ বিলিয়ে ভালোবাসা পাওয়ার মহৎ গুণ আমার নেই। আমি অতি সরল সহজ মেয়ে, যে একটুখানি স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা পাওয়ার জন্য কারো কাছে ফরমাইশ করেছিল, কিন্তু সিয়াম সেটা রাখেনি। আজ আমার জায়গায় তানিয়া হলে পূর্ব ভাইয়ের স্পর্শে পেয়ে নিজেকে ভাগ্যবতী সুশ্রী ভাবত, কিন্তু আমি পারছি না। বুক ফেটে কান্না চলে আসছে বারবার ঘটনাটা স্মরণ করে। একাকিত্বের প্রহর সময় কত দূর গেল জানি না। হঠাৎ খিড়কির কাছে দ্বিতীয় দরজার বিকট শব্দ শুনতে পেয়ে আমি হাঁটু থেকে মাথা উঠালাম। জানালার দুই পার্ট খুলে দুই দিকে চলে গেছে। রুমের এই দ্বিতীয় দরজাটা আধ ভেজানো হয়ে খুলে আছে। ভেতরে কি কেউ ঢুকেছে? বিড়াল ঢুকলো? জানালা দিয়ে আকাশের কালো চাদরে ছিলিক দেওয়া নক্ষত্রলোকে চোখ পড়তে কেউ আমার পাশে যেন বসলো। আমি শিউরে উঠে সতর্ক ভঙ্গিতে গলা তুললাম, কে? ঘন করে ছাড়া দুটো দীর্ঘশ্বাস শুনতে পেলাম। আমার বুকটা মুচড়ে এলো। অন্ধকার রুমে কে আমার পাশে এসে বসলো? আমি উপায়ন্তর না পেয়ে দুয়াজে যোগ্য সে খেয়াল আমার নেই। হঠাৎ কেউ হালকা কেশে গলা নম্র করে বলে উঠলো, আই এম সরি পুনো, আই এম এক্সট্রিমলি ভেরি সরি। আমি মোটেও প্রস্তুত ছিলাম অন্ধকার রুমে আমার পাশে পূর্ব এসে ক্ষমা বাক্য উচ্চারণ করবেন। আমি বিচলিত হয়ে ছট করে উঠে দাঁড়াতে গিয়ে হাতে টান অনুভব করলাম। টানা সেতুতে ফেসে আমি ধপ করে পা মুচড়ে বসে পড়লাম। কোথায় বসেছি বুঝতে পারছি না। পাকা মেঝের মতো শক্ত কিছু লাগছে না। তার অস্থির কণ্ঠ, অ্যাগেইন সরি, এটা ইচ্ছাকৃতভাবে করিনি। তোমার সাথে ইম্পর্ট্যান্ট ম্যাটারে কিছু আলোচনা ছিল, তাই কনফার্ম করতে খুদ এসেছি। প্লিজ বি কাম অ্যান্ড সিট কোয়াইট। বুঝতে পারলাম আমি ওনার কোলের উপর বসে আছি, যেখান থেকে আমার ওঠার চান্স একদমই নেই। অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে চুপ করে দেখছি উনি কিসের ইম্পর্টেন্ট কথা বলে। পুনো প্লিজ, তুমি আনিশাকে আজকের ব্যাপারে কিছু বলো না, আমি বিরাট ঝামেলায় ফেসে যাব। তার মানে আমার সাথে করা উটকো কাজের ব্যাপারে ওনার বিন্দু মাত্র আফসোস নেই? বাহ, ওনার জন্য আমি রাগে ঘেন্নায় শাড়ি পুড়িয়ে ফেলেছি। উনি আমার কাছে আনিশা আপু যেন না জানে সেই ব্যাপারে রিকোয়েস্ট করতে এসেছেন। ওয়াও, এক্সিলেন্ট। আপনি এখানে আনিশা আপুর জন্য এসেছেন? আমার সাথে যে ঘটনাটা ঘটালেন তা নিয়ে কিছুই বলার নেই? হোয়াট, কি বলতে যাচ্ছ তুমি? আপনি আমার সাথে কি করলেন ভুলে গেছেন? ছাড়ুন আমায়, আমায় ছেড়ে কথা বলুন। ওভাবে ছেলেদের সামনে পিঠ বের করে শাড়ি পেঁচিয়ে আসাটা তোমার ভুল। চুপচাপ বসে থাকো, কথা শেষ হয়নি। আমার ভুল? পিঠ দেখাইনি, গায়ে এক্সট্রা চাদর ছিল, কিন্তু ওভাবে গালে গাল, ছি, বলতেও তো লজ্জা করে। আপনি আনিশাপুর প্রাক্তন। এখানে ছিছি করার তো কোনো কারণ দেখছি না। আনিশার সাথে তো বন্ধুর মতো চলেছি, প্রেমিকার মতো না। ও যদি নিজেকে বিশ্ব নেত্রী প্রেমিকা মনে করে, দেন আই হ্যাভ টু সে সে খুবই ছেঁচড়া। লজ্জা থাকা উচিত আপনার। ছাড়ুন বলছি। উফ, আপনি ছাড়ুন। মেয়ে হিসেবে কি তোমার কাজিনের সামান্য লজ্জা থাকা উচিত ছিল না? স্বামী ঘরে রেখে কিভাবে রাতের 11টা বাজে পর পুরুষকে ব্ল্যাকমেল করে ডাকে? জাস্ট শেমফুল। অন্য আমি হাত মুচড়ে ধরবো, কিন্তু বসে থাকো বলছি। মিথ্যা বলার জায়গা পান না? একটা মেয়ে ব্ল্যাকমেল করতে যাবে? আসলে আপনি খুবই নোংরা। সব ছেলেরাই নোংরা। আপনি আর সিয়াম একই পদের। সবার শুধু চাহিদার জন্য ভালোবাসা নামে অন্য জিনিস প্রয়োজন। আপনিও আজ তাই করেছেন, নোংরা কোথাকার। কি? ওয়েট, আমি তোমাকে ভালোবাসি কখন বলেছি? স্ট্রেঞ্জ তো। আর এই সিয়ামকে? কোন সাহসে, কিসের অজুহাতে আপনি আমার গালে স্পর্শ করেছেন? আমি বলেছি আমায় টাচ করুন? তুমি কি মোবাইলের টাচ স্ক্রিন যে টাচ করার জন্য তোলা হয়ে যাব? আমি পড়বো একটা শেষ বাজালে মেয়েরা আমার জন্য লাইন ধরে থাকবে? তুমি বলছো আমি তোমার জন্য? মাই গড, কি বিনোদন! লাস্ট কোয়েশ্চেনের আনসার দাও। চোরের মায়ের বড় গলা। কথাটা গুরুজন পূর্ব ভাইয়ের মতো লোকদের জন্যই বানিয়েছেন। ওনার গায়ে পড়া কথাবার্তা আমার গা পিত্তে জ্বলিয়ে দিচ্ছে। হঠাৎ নিভু নিভু ঝাপসা অন্ধকারে ওনার কাছ থেকে অন্যরকম একটা ঘ্রাণ পাচ্ছি। এই ঘ্রাণটা তখন পেয়েছি যখন উনি আমার গালে ওনার গাল লাগিয়েছিলেন।
ঘ্রাণটা খুবই মাতাল করার মতো, বেশিক্ষণ টিকা যাবে না এখন। আচ্ছা, আমি কি ধাক্কা দিয়ে চিৎকার করব নাকি চিৎকার দিয়ে ধাক্কা দিব? দুটোর একটাও যদি করি কোনোভাবেই ছাড় পাবো না, কারণ বাইরে ওয়াকিল ভাই বিয়ের আমেজে